সকাল বিকাল ২ বেলাই রান্না করতে হয়েছে। কি, কি রান্না করেছি একটু পরেই সব আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক, অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। নিত্যদিনের কাজকর্ম, রান্নাবান্না, খাওয়া-দাওয়া এইসব বাস্তব চিত্রগুলি নিয়ে নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। চালতা দিয়ে মসুরের ডাল রান্না করব। গতকালও রান্না করেছিলাম, সবার কাছে খুব ভালো লেগেছে। এখনও চালতা দিয়ে মসুরের ডাল রান্না করছি। স্বাদমতো লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়েছি। ডাল সিদ্ধ হওয়ার পর চালতা দিয়েছিলাম। বেশি ঘন দেখা যাচ্ছে তাই ফোটানো গরম জল দিলাম। আরও কিছুক্ষণ সিদ্ধ হোক, তারপরেই ফোড়ন দেব। এক মুঠো কলমি শাক এনেছিলেন, এনেই উনি বেছে কুটে দিয়েছিলেন। এরপরে আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো, লাইক, শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। ধুন্দুল দিয়ে ইলিশ মাছের মাখো মাখো ঝোল রান্না করব। তার জন্য ধুন্দুলটা খোসা ছাড়িয়ে ধুয়ে কেটে নেব। এগুলি ভালো করে উঠিয়ে ফেলে দিতে হবে। না হয় কোনো প্রকারে যদি পাইপের মুখে কিছুটা আটকে যায়, তাহলে ঝামেলায় পড়ব। এরই মধ্যে ডালটা খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে এবং চালতাগুলিও সিদ্ধ হয়ে গেছে। ঘুটনি দিয়ে একটু ঘুটে দিচ্ছি। ফোড়নে দেব একটা শুকনো মরিচ আর কালো সরিষা। সরিষা তেলে দিয়ে সাথে সাথে এভাবে চামচ দিয়ে ডলে দিতে হয়, না হয় ছিটকে সব বাইরে পড়ে যাবে। টক ডাল দিয়ে দেব। গতকাল রাতে চালতা দিয়ে টক ডাল রান্না করেছিলাম, খুবই চমৎকার হয়েছিল। তাই আজও রান্না করলাম। ইলিশ মাছটা আঁশ ছাড়িয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। আরও আগে ভিজিয়ে রেখেছি নরমাল হওয়ার জন্য। গতকাল এরকম একটা ইলিশ মাছের মাঝখানের পিসগুলো রান্না করেছিলাম। মাথা আর লেজের অংশ রয়ে গেছে, ওটা আজকে রান্না করে নেব। ইলিশ মাছ আর কলমি শাক কাটা হয়ে গেলে আবারও রান্না বসালাম। সরিষার তেলে স্বাদমতো লবণ দিয়ে কাঁচামরিচ দিয়েছি। এর পরেই কুচানো কলমি শাক দিয়ে দিলাম। একবার ঢাকা দিয়েছিলাম, আর ঢাকা দেব না। এবার অল্প তাপে নেড়ে চেড়ে খুব সুন্দর মতো রান্না করে নেব। দারুণভাবে কলমি শাক রান্না হয়ে গেছে, নামিয়ে নেব। শাকের কালারটা দেখুন শুধু, কত ভালো লাগছে দেখতে। তেল গরম হলে লবণ হলুদ মাখানো ইলিশ মাছের পিসগুলো দিয়ে দেব এবং একটু লালচে করে ভেজে নেব।
গতকালের ভিডিও দেখে আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আপনারা অনেকেই কমেন্টস করেছিলেন ফেসবুক এবং ইউটিউবে। এখন পর্যন্ত আপনাদের কারোরই কমেন্টসের রিপ্লাই দিতে পারি নাই, কারণ ঘরে আমার ছোট মেয়ে, জামাই, নাতনি এবং ওদের সাথে আরও একজন অতিথি আসছে। সব মিলিয়ে সবার জন্য রান্নাবান্না, খাওয়া দাওয়া এসব নিয়ে অনেক ব্যস্ত থাকতে হচ্ছে। এজন্যই ভিডিওটা এডিট করে আপলোড দেওয়ার সময়ও পাচ্ছি না। এখন একটু সময় হয়েছে, সবার খাওয়া দাওয়া শেষ। আমি এখন বসে বসে ভিডিওটা এডিট করেছি এবং ভয়েস দিচ্ছি, তারপরে আপলোড দেব। কতক্ষণে আপনারা দেখতে পাবেন ভগবানই জানেন। একটা নারিকেল ভেঙে নিয়েছি, ভিতরটা কত গাঢ় দেখুন। নারিকেল ছোট এটা ঠিক আছে, তবে নারিকেলের ভিতরে অনেক গাঢ়। চমৎকার স্বাদে তিল ভর্তা করব, তার জন্যই নারিকেলটা ভেঙে নিলাম। এদিকে ইলিশ মাছের পিসগুলো খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে। আরও একটু তেল দিয়ে কালো জিরা ফোড়নে দিয়েছি, সাথে একটা কাঁচামরিচও দিয়েছি। এর পরেই ধুন্দুলটা দিয়ে দিলাম। ৩-৪ মিনিটের মতো ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর ধুন্দুলটা নরম হয়ে আসছে। এখন স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচের কম গুঁড়ো মরিচ দিয়েছি। ওরা ঝাল একটু কম খায়। খুব সুন্দর মতো সবজিটা কষিয়ে নিয়ে ফোটানো গরম জল দিয়ে দিলাম পরিমাণ মতো, সাথে সাথে ভেজে রাখা ইলিশ মাছের পিসগুলো দিয়ে দিলাম। নেড়েচেড়ে ঢাকা দিয়ে রান্না করব ৩-৪ মিনিট। তিল ভর্তার জন্য কয়েকটা শুকনো মরিচ ভেজে নেব। প্রথমেই বলে রাখি, মরিচগুলোতে ঝাল একেবারেই কম, তাই ৪-৫টা মরিচ দিয়েছি। ঝাল মরিচ হলে এখানে 2টা মরিচ দিলেই যথেষ্ট হতো। 1 মুঠো চীনাবাদাম ওই তেলে ভেজে নিয়েছি, উঠিয়ে নিলাম। ওই সামান্য একটু তেলেই তিলগুলো ভেজে নেব। এটা হলো সাদা তিল বা খোসা ছাড়ানো তিল, বাজার থেকে কেনা। 1/2 কাপ পরিমাণ তিল দিয়েছি। তিলগুলিকেও লালচে করে ভেজে নিয়ে উঠিয়ে নিলাম। অল্প করে সরিষার তেল দিয়ে কোরানো নারিকেল দিয়ে দিলাম 1 মুঠো। নারিকেলগুলোকে একটু লালচে করে ভেজে নেব। নারিকেলগুলো লালচে করে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব কুচানো পেঁয়াজ। এখানে বড় সাইজের 3টা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম। নারিকেলের সাথে পেঁয়াজটাও একটু বাদামি হলেই নামিয়ে নেব। এদিকে ভর্তা পিষা আরম্ভ করে দিই। কি যে সুন্দর ঘ্রাণ বের হয়েছে, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যেমন বাদাম ভাজা তেমনি তিল ভাজা, 2টা ভাজা একত্রে মিশিয়ে বেটে নিলাম, দারুণ সুন্দর ঘ্রাণ বের হয়েছে। সাথে শুকনো মরিচ ভাজা। এখন দিয়ে দিলাম নারিকেল এবং পেঁয়াজ ভাজা। স্বাদ মতো লবণ দিয়ে 3বার করে ঘুরিয়ে ঘুরিয়ে বেটেছিলাম এবং দারুণভাবে হয়ে গেল বাদাম নারিকেল দিয়ে তিল ভর্তা। এরই মধ্যে অনেক সময় পার হয়ে গেল, আমি বিভিন্ন রকমের মশলা বেটে নিলাম। এখন বেটে নেব বাদামগুলো। বাদাম বাটা হয়ে গেলে আবারও কিছু মশলা বেটে নেব। পাটার উপর নিলাম জয়ফল, জয়ত্রী, দারুচিনি, এলাচ, একটা কালো এলাচ নিয়েছি এবং কিছুটা গোলমরিচ নিয়েছি। সব একসাথে মিহি করে বেটে নেব। তার আগে বেটে নিয়েছিলাম ধনিয়া, জিরা, আদা, রসুন। এরপরে বেটে নেব 4-5টা পেঁয়াজ। পেঁয়াজগুলিও কুচিয়ে রেখেছি। এই মশলাটা বেটে উঠিয়ে নিয়ে পেঁয়াজ বেটে নেব। এরই মধ্যে অনেক সময় পার হয়ে গেল। মাংসগুলো বেছে কুটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং মশলা বেটে সব রেডি করে নিয়েছি। মাংসটাকে মশলা সহ ভালো করে মাখিয়ে ফ্রিজে নরমালে রেখে দেব। রান্না করব সন্ধ্যার পরে।
মাংসটা দেখুন একেবারে ফ্রেশ করে বেছে কুটে ধুয়ে নিয়েছি। স্বাদ মতো লবণ দিলাম, 1.5 চা চামচ গুঁড়ো মরিচ দিয়েছি, বাটা মশলাগুলো দিয়ে দেব, ধনিয়া জিরা একসাথে বাটা, রসুন বাটা, মিক্স মশলা বাটা, জয়ফল জয়ত্রী দারুচিনি এলাচ এসব, পেঁয়াজ বাটা এবং আদা বাটা দিয়ে দিলাম। মাংসের পরিমাণ সব বেটেছিলাম দিয়ে দিলাম। পাটা দেওয়া জলটাও দিয়ে দেব। দুই ফালির লেবুর রস দেব। সরিষার তেল দেব। এবার ভালো করে মাখিয়ে নেব। দেড় কাপ পরিমাণ টক দই ভালো করে ফেটিয়ে রেখেছিলাম। আগে মশলা সহ মাংসটাকে ভালো করে মাখিয়ে নেই, তারপরেই টক দই দিয়ে আবারও একটু মাখিয়ে ঢাকা দিয়ে ফ্রিজের নরমালে রেখে দেব। তারপরে রান্নাঘরের সব ধুয়ে মুছে পরিষ্কার করে স্নান করব, পূজা আহ্নিক সেরে এরপরেই আমাদের খাওয়া দাওয়া হবে। সকাল থেকে কাজের উপরে ছিলাম, কাজ করতে করতে একেবারে হাত পায়ে যেন ব্যথা হয়ে গেছে। দারুণভাবে মাংসটাকে মাখিয়ে রাখলাম, রাতে আর বেশি ঝামেলা হবে না। ঢাকা দিয়ে ফ্রিজের নরমালে রেখে দেব। শাক ভাজা কেমন লাগে দেখছো নি? পেঁয়াজ রসুন কিচ্ছু দিইনি। তো দারুণ। তিল ভর্তাতে কত কিছু দিছি, তিল বাদাম নারিকেল, এত যে চমৎকার। কি স্বাদ গো তিলের ভর্তা। এই স্বাদের নেই কোনো তুলনা। কি চমৎকার, একবার এভাবে তিল ভর্তা করে খেয়ে দেখবেন, এত যে চমৎকার লাগবে জীবনেও স্বাদ ভুলবেন না, এত স্বাদ। তাও দিনও তো টিকি গেছিল। এখন দিনের 5টা বাজে, এখন আমরা দুপুরের খাবার খেতে বসলাম। তবে সব কাজ সমাধা করে আসছি। সন্ধ্যার পরে চিকেন বিরিয়ানি রান্না করব। সেই সকাল 8:30টার দিকে ওরা খাওয়া দাওয়া করে বের হয়েছে, 8:30 কি 9টার দিকে মনে হয়। তো আস্তে আস্তে বলেছে সন্ধ্যা পার হয়ে রাত হয়ে যাবে। তো আমি সন্ধ্যার পূজা আহ্নিক সেরে তারপর পরে রান্না বসিয়ে দেব। রিয়া এবং জামাই বাবাজি এদের ছাত্র জীবন ঢাকা শহরেই কেটেছিল। চাকরি পাওয়ার পর পরেই বাইরে চলে যেতে হয়েছে, তাই যখনই ঢাকায় আসে বাসায় বসে থাকে না, অফিসিয়াল কাজও থাকে আর বন্ধু বান্ধবের সাথে দেখা করে,
কোথাও ঘুরতে যায়। আজ আমার নাতনি প্রত্যুষাকে চিড়িয়াখানা দেখাতে নিয়ে গেছে। আরো কি কাজ আছে সব মিলিয়ে বলেছে আস্তে আস্তে রাত হবে। ধুন্দুল দিয়ে ইলিশ মাছের মাখো মাখো ঝোল রান্না করেছিলাম। সবাইকে দিয়ে ধুয়ে এখন ধুন্দুল আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ধুন্দুল এমনিতেই সিদ্ধ হলে একেবারে মজে ছোট হয়ে যায়। তার উপর সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন শুধু মাছ আর ঝোল ছাড়া কিছুই নাই। ডাল আছে, ডাল নিয়েছি। তবে ইলিশ মাছের মাখো মাখো ঝোলটা খুবই চমৎকার হয়েছে। মোট কথা ইলিশ মাছগুলো ভালো আছে। আর চালতা দিয়ে টক ডাল রান্না করেছিলাম, এটাও খুবই চমৎকার হয়েছে। গতকাল সকালবেলায় ভুনা খিচুড়ি মাংস রান্না করেছিলাম, ওদের সাথে খেয়েছি। দুপুরবেলায় কিছুই খাই নাই, বিকালের দিকে পিঠা খেয়েছি, রাতে আবার ওদের সাথে ভাত খেয়েছিলাম। আজ সকাল থেকে কিচ্ছু খাই নাই এই পর্যন্ত। তবে ভাত খেতে খুবই ভালো লেগেছিল। এখন সন্ধ্যা পার হয়ে রাত প্রায় ৮টা বেজে গেছে। আমি রান্না বসিয়ে দিলাম। আলুগুলো খোসা ছাড়িয়ে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন একেবারে ডুবো তেলে আর একটু লবণ দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। ওই তেলেই কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম এবং নেড়ে চেড়ে বেরেস্তা ভেজে নিয়েছি। দারুণভাবে বেরেস্তা ভাজা হয়ে গেছে। এখান থেকে 3 ভাগের 2 ভাগ পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে নেব, বাকিটা দিয়ে মাংস রান্না করে নেব। যতটুকু সম্ভব তেলটা ঝরিয়ে নিচ্ছি। মাখানো মাংস দিয়ে দিলাম। বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে ঢেকে ঢেকে একেবারে মনের মতো করে মাংসটাকে কষিয়ে কষিয়ে রান্না করব। পেঁয়াজ বেরেস্তাটা দেখুন, একেবারে মচমচে হয়ে গেছে। দারুণ সুন্দর ঘ্রাণও বের হয়েছে। এরই মধ্যে অনেক সময় পার হয়ে গেল। মাংসটাকে কষিয়ে কষিয়ে ঢেকে ঢেকে রান্না করেছিলাম। এখন দেব বাদাম বাটা। বাদাম বাটা প্রথমে দিলাম না, কারণ প্রথমেই যদি বাদাম বাটা দিতাম মাংসটা কড়াইতে লেগে যেত। এখন খুব সুন্দর মতো কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এই মুহূর্তে বাদাম বাটা দিয়েছি। আবারও নেড়ে চেড়ে অনেকক্ষণ পর্যন্ত কষিয়ে নেব। তাহলে বাদামটাও দারুণভাবে কষানো হয়ে যাবে। কি সুন্দর মতো কষানো হয়ে গেছে দেখুন, রান্নাও হয়ে গেছে। এদিকে বিরিয়ানির চাউলগুলো চাউলের ডাবল জল দিয়ে হাফ সিদ্ধ করে নিচ্ছি। জল ফোটানোর সময় একটু সরিষার তেল, ঘি, দারুচিনি, এলাচ, কয়েকটা লং, তেজপাতা এসব দিয়েছিলাম। স্বাদমতো লবণও দিয়েছি। চাউলটা হাফ সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নিলাম। বিরিয়ানিটা এখন সাজিয়ে নেব। বড় একটা পাতিল নিয়েছি, তলায় একটু ঘি দিচ্ছি। এবার সিদ্ধ করা ভাত দেব, তারপরে আবার মাংস দেব, তারপরে আবার ভাত দেব, এরপরে বাকি মাংসটা দিয়ে বাকি ভাতগুলো উপর দিয়ে দিয়ে এরপর খুব সুন্দর মতো সাজিয়ে নেব দেখুন। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন, আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। সেই সাথে আজকের পর্বটিও কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। গতকালও আপনারা আমাদের আগের অনেকগুলো ভিডিও দেখে অনেকেই ফেসবুক এবং ইউটিউবে কমেন্টস করেছেন, কারো কমেন্টসের রিপ্লাই দিতে পারি নাই। ভিডিওটা এডিট করে আপলোড দিয়ে
তারপরেই আপনাদের কমেন্টসগুলো রিপ্লাই দেব। আমি জানি আপনারা রাগ করবেন না, আপনারা ঠিক জানেন স্বপ্না যে কোনো সময় আমাদের কমেন্টসের রিপ্লাই দেবেই, যদি সুস্থ থাকে। হ্যাঁ, আমি সুস্থ আছি, তবে কাজের জন্য সময় পাচ্ছি না। এখন ওরা বাসায় নাই, আজও দুপুরে খাওয়া দাওয়া শেষে ওরা বের হয়েছে। এখন আমি গতকালের ভিডিওটা এডিট করে ভয়েস দিয়ে একটু পরেই সৃষ্টিকর্তার দয়া থাকলে আপলোড দেব। আপনারা কতক্ষণে দেখতে পাবেন সেটা ভগবানই জানেন, দেখা যাক। যদি বিদ্যুৎ থাকে বা নেট থাকে তাহলে বেশিক্ষণ সময় লাগবে না। বিরিয়ানিটা খুব সুন্দর মতো সাজিয়ে ঢাকা দিয়ে আবার চুলার উপর বসিয়ে দিলাম। একটু আটা অল্প জল দিয়ে মেখে এভাবে চারিদিকে ঢাকনার মুখে আটকিয়ে দিচ্ছি, যেন বাষ্পটা ভিতর থেকে বের না হতে পারে। প্রায় ১ ঘন্টার মতো বিরিয়ানিটা চুলার উপর ছিল অল্প তাপে। এরই মধ্যে খুব সুন্দর মতো রান্নাটা হয়ে গেছে। ওরাও বাসায় চলে আসছে। এখন ওদের সবাইকে খাবার দিব। ওরাও আমাদের মতোই জেকে লাইফস্টাইল ফলো করার চেষ্টা করে, কিন্তু চাকরিজীবী, তার জন্য সকালবেলায় খেয়ে বের হতে হয়, আবার রাতে এসে খায়। মাঝখানে আর কিছুই খায় না, শুধু ২ বেলা ভাত খায়। আজও সকালবেলায় খেয়ে বের হয়েছে, তো এখন ওরা আসার আগেই আমি রান্না বসিয়েছি। তবে ওরা রান্না শেষ হওয়ার আগেই চলে আসছে বাসায়। এখন ওদের সবাইকে বলছি খেতে বসতে, আমি সবার জন্য খাবার বেড়ে দিচ্ছি। বিকাল ৫টা, সাড়ে ৫টার দিকে আমরা দুপুরের খাবার খেয়েছি। ক্ষুধাও নাই, ক্ষুধা লাগার কথাও নয়। ওরা আসাতে বিরিয়ানি রান্না করেছি, খাবো একটু, কিন্তু খাওয়ার কোনো ইচ্ছাই নেই। ওনাকেও বলছি আজ তুমিও একটু খাও সবার সাথে, আমিও একটু খাবো। তো আমি প্লেটে বেড়ে বেড়ে দিচ্ছি, রিয়া নিয়ে টেবিলে দিয়ে আসছে সবাইকে। কি যে সুন্দর ঘ্রাণ বের হয়েছে, প্রতিদিনের মতো বলতে ইচ্ছা করছে। বিরিয়ানির ঘ্রাণে পুরো ঘরটা যেন মৌ মৌ করছে। তবে আজকের চিকেন বিরিয়ানিতে আলু বোখরা দিতে পারলাম না। ঘরে প্রায় সময় আলু বোখরা থাকে, আজ খুঁজে দেখেছি নাই। বাজারে যাওয়ার সময়ও বলতে ভুলে গিয়েছিলাম।